বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের একটা কর্মসূচি সমন্বয় সমিতির তরফ থেকে ডাকা হয়েছে এবং তার মধ্যে একটা খবর আমরা শুনতে পাচ্ছি যে সরকারি সংগঠন থেকে বলছে যে আমাদের পার্শ্ব শিক্ষকদের হয়তো সুদিন আসতে চলেছে বা ইপিএফ সংক্রান্ত যে খবর, এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি অলোক সরকার মহাশয়কে। অলোক দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। ধন্যবাদ। সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার আপনাকেও এবং রাজ্যের সকলকেই। আচ্ছা, আপনারা কি একটা কর্মসূচি করবেন, একটা আন্দোলন টাইপের কর্মসূচি, সেটা শুনছিলাম, তা সেটা কি হলো এখন? হ্যাঁ, আপনি জানেন এর আগেই আপনাকে আমি বলেছিলাম যে আমরা সকলের মতামত নিচ্ছিলাম যে একটা প্রোগ্রাম কর্মসূচি নেওয়া যায় কিনা, কারণ দীর্ঘদিন যাবত আমাদের পক্ষ থেকে সেইভাবে রাস্তার আন্দোলন বা কোনো কর্মসূচি সেভাবে নেওয়া হয়নি। আমরা আদালতের মধ্যে সীমাবদ্ধ ছিলাম সকলেই, প্রত্যেকের পরিস্থিতি বিক্ষিপ্ত ভাবে কিছু হয়তো টুকরো টাকরা হয়েছে দু একদিনের কর্মসূচি, এবং আমরা সেই অনুযায়ী একটা অনেকেরই তথ্যক মনোভাব পাওয়াতে আগামী 14 তারিখ 14/1/2024 রবিবার আমরা কলকাতার ঐতিহাসিক ভারত সভা হলে একটা মিটিং এর আয়োজন করেছি। আমরা আশা করছি যারা এই পেশার মানে সদিচ্ছা রাখে যে এর উন্নতি হোক, ডেভেলপমেন্ট হোক, এটাকে যারা ভালোবাসে, যারা এই যে আমাদের শোষণ বঞ্চনাকেও অতিক্রম করে যে অন্যায় আমাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের সঙ্গে, সেই অন্যায়ের যারা প্রতিবাদ করতে চায়, এবং সর্বোপরি যে বিষয়টা যে আমাদের পেশাগত উন্নতি যেটা হয় না বললেই চলে, একটা জায়গাতেই থমকে আছে, তার জন্য আমরা 14 তারিখে যে ডাক দিয়েছি সেই দিনই আমরা সেখানে আলোচনার ভিত্তিতে বসে আমাদের কর্মসূচিটা আমরা ঠিক করব। আচ্ছা, শোনা যাচ্ছে যে আমাদের সুদিন আসতে চলেছে এবং আমাদের সরকারি সংগঠনের তরফ থেকে এরকম কিছু বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি। পঞ্চায়েত ভোট যেটা ঘোষণা হয়েছিল, ঠিক সেই সময়তেই আমরা দেখেছিলাম সরকারি সংগঠনের শীর্ষ নেতৃত্বদের মধ্যে একজন, যিনি গদগদ হয়ে বলেছিলেন যে ফাইল নাম্বার পেয়ে গেছি, তড়িঘড়ি পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ায় আমাদের জন্য হলো না, অচিরেই আমরা পেয়ে যাব। আপনি জানেন পঞ্চায়েত ভোট অতিক্রম হয়ে গেছে, 1 বছর অতিক্রান্ত, অনেকেরই অনেক কিছু হলো। আমরা দেখলাম আমাদের স্থায়ী কর্মচারীদের ডিএ ঘোষণা হলো, বিভিন্ন দিকে বিভিন্ন সমস্ত কিছুই চলছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না। আর এই তৎপরতা সরকারি সংগঠনে আমরা প্রায়শই বলে থাকি, দেখবেন যখনই আমরা আমাদের পেশাগত জীবনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিই, তখনই সরকারি সংগঠনের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। ন্যাচারালি লোকসভা ভোট সামনে আসন্ন, তারা চোখ বন্ধ করে তাদের কাজটা যেটা করা দরকার, অর্থাৎ ঘরে বন্ধ করে রাখা, যাতে কোনো রকম শোরগোল না হয়, সেটাই তারা চাইছে। আর সবচেয়ে বিষয় বড় হচ্ছে, যদি আমরা আন্দোলন করিও, তার সঙ্গে ঘোষণা বলুন বা যা কিছুই বলুন না কেন, এর কোনো সম্পর্ক নেই, কারণ আমরা তো আর সরকার পরিবর্তন বা রাজনৈতিক কোনো আন্দোলন করতে যাচ্ছি না। আমরা আমাদের পেশাগত আন্দোলন করব, কারণ কোনো সরকার আমাদের শত্রু নয়, সরকার। আর সবচেয়ে বড় কথা, আমরা এমন কোনো অনৈতিক দাবি বা অন্য কিছু নিয়ে রাস্তায় নামবো না। আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী যে ঘোষণা যে করেছিলেন, যে পরিকল্পনা আমাদের নিয়েছিলেন, যে 6 মাস থেকে 3 বছরের মধ্যে আমাদের যে স্থায়ী করা, সেটা আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার কেমন যেন মনে হয় যে তিনি হয়তো ভুলে গেছেন, অথবা এমন হতে পারে যে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর থেকে শক্তিশালী কেউ আছেন, যিনি আমাদের সেই যা মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, ক্যাবিনেট যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আটকে রেখেছে আমলাতান্ত্রিক এই সরকারে। এবং যে সরকারি সংগঠন যাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে আলোচনার মাধ্যমে সেই তার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি বলুন, ঘোষণা বলুন, সিদ্ধান্ত বলুন, সেটাকে কার্যকর করা, সেটা তারা তার থেকে মুখ্যমন্ত্রীকে সরিয়ে রেখেছে। আমার কেমন মনে হয় যে মুখ্যমন্ত্রী হয়তো জানেই না যে এই রাজ্যের পার্শ্ব শিক্ষক বলে কেউ আছে। উনি হয়তো বিস্তৃত হয়েছেন, উনি হয়তো ভেবেছেন সকলেই হয়তো এই পেশা থেকে বেরিয়ে গেছে, সবাই হয়তো স্থায়ী হয়ে গেছে তার সিদ্ধান্তে। তো সেই জায়গাটায় আমরা স্মরণ করিয়ে দেওয়ার মতোই কর্মসূচি নেব। আমরা কোনো রাজনৈতিক বলুন বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো আন্দোলন কর্মসূচি নেব না। আমাদের যে আন্দোলন কর্মসূচি হবে, আমরা তাতে ঘোষণাই করে দিয়েছি স্ট্রিক্টলি একদম, যে কোনো রকম রাজনৈতিক না, রাজনৈতিক
চেতনা সম্পন্ন যারা, তাদের তো প্রয়োজন নেই আমাদের। এবং যদি তারা আসতে চায়, তাদের রাজনৈতিক যে জার্সি সেটা খুলে আসতে হবে। এখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরকেই আসতে হবে। যে আমাদের রাজ্যে রাজনৈতিক ভাবাপন্ন দুটো সংগঠন আছে, নেই তা নয়, তাদেরকে তাদের সেই রাজনৈতিক নামটা ভুলে আমাদের এখানে আসতে হবে। আমরা অরাজনৈতিক ভাবে আন্দোলনটা করতে চাই, এবং এই অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের পেশাগত উন্নতির দ্বারটা খুলতে চাই। খুব ভালো কথা। অলোক দা, আমাদের ইপিএফ যে ব্যাকলগ কেসটা চলছিল, সেই কেসটার বর্তমান কি অবস্থা? হ্যাঁ, ঠিক বলেছেন যে ইপিএফ ব্যাকলগের কেস একটা দীর্ঘ পথ অতিক্রম করেছে। অনেকের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার পর হাইকোর্টে আপনারা জানেন পরের পর মোটামুটি 1 বছরের মধ্যে অনেক কটা হিয়ারিং হয়েছে। পজিটিভ সরকারের তরফে এক্সামশন নিয়ে এসে, একটা অনৈতিক এক্সামশন নিয়ে এসে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটাতেও তারা সিঙ্গেল বেঞ্চে হেরেছে। আমাদের কেসটা যে এজলাসে ছিল, উনাকে প্রধান বিচারপতি আলিপুর জলপাইগুড়ি বেঞ্চে ওনাকে পাঠিয়েছেন অস্থায়ীভাবে, এবং আমাদের কেসটা প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছিল। প্রধান বিচারপতির বেঞ্চে যেগুলো অত্যন্ত জরুরি সেই কেসগুলোরই হিয়ারিং হচ্ছে। ন্যাচারালি আমাদেরটা হচ্ছে না। খুব দ্রুত উনি হয়তো ফিরেও আসছেন, যার এজলাসে আমাদের কেসটা আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না বিচারপতি। আসলেই আমাদের হবে, ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি না, সরব সাহেব ট্রান্সফার হয়ে চলে গেছেন, ওনার আর একজনের এতে দিয়েছিল। আমি আপনাকে হয়তো কিছুক্ষণ পর বলে দিতে পারবো, সাহেবরা ভালো বলতে পারবে, ওটা নামটা আমার মনে নেই। উনি ওই জলপাইগুড়ি বেঞ্চে গিয়েছেন কয়েকদিনের জন্য। উনি ফিরে আসলেই, এবং একদম আমি আপনি আশ্বাস দিতে চাই আপনার মাধ্যমে গোটা রাজ্যকে, ইপিএফ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইপিএফ ব্যাকলগ সকলেই পাবে, আজ আর কাল, খুব দ্রুত পাবে, কারণ সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারাও চাইছে, এই জন্যই, বুঝতেই পারছেন, কারণ এটা একটা বিরাট স্ক্যাম। আমরা আগাগোড়া প্রথম থেকে বলে এসেছি, একটা বিশাল যুগান্তকারী ব্যাপার ঘটবে এসব মধ্যে দিয়ে। ইপিএফ এর ব্যাকলগ সরকারকে দিতেই হবে, দপ্তরকে দিতেই হবে। আমরা সেটা পাবো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সমস্ত কিছুই যা ফর্মালিটি, সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে। আর একটা দিন, আর কিছু কয়েকদিনের মধ্যেই, একটা দিন বলতে আমি বলতে চাইছি, আপনি বুঝতেই পারছেন যে কোর্টের আদালতের একটা দিন মানে বুঝতেই পারছেন কি করতে পারে। যেমন এটাই ধরুন হিয়ারিংটা হতো, কিন্তু বিচারপতি যেহেতু জলপাইগুড়ি বেঞ্চে চলে গেছে। এর আগেও আপনারা জানতেন, সরাফের যখন এজলাসে আমাদের কন্টেম্প কেসটা চলছিল, সরফ সাহেবকে ওরকম জলপাইগুড়ি বেঞ্চে পাঠিয়ে দিয়ে দীর্ঘদিন আমাদের আটকে রাখা হয়েছিল। ন্যাচারালি প্রধান বিচারপতির বেঞ্চে যেগুলো অত্যন্ত জরুরি সেগুলোই আগে শুনানি করা হয়। উনি হয়তো ইপিএফ কেসটাকে অতটা জরুরি মনে করেননি, কারণ আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ বিষয়টা আমরা যতটা অনুভব করছি ততটা তো অন্য কেউ করেন না, ন্যাচারালি। আর এই কেসটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের শোষিত শ্রেণীর যারা আমাদের মতো কাজ করছে, প্রত্যেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই এটা নিয়ে একটু তোলপাড় তৎপরতা থাকবেই। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, রিল্যাক্স মুডে থাকুন, এটা পাবে, সকলেই পাবে, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে আরো একবার বলতে চাই যে এই মুহূর্তে ওটা হবেই, কিন্তু এই মুহূর্তে আমাদের পেশাগত যে অন্যায় আমাদের সঙ্গে, আমি আবারও বলছি, বারবার বলছি, শুধু শোষণ বঞ্চনা না, আমরা যে আমাদের এই 18 বছর 19 বছর চাকরির পরেও বেতনের পরিমাণটা 20,000-এর কাছে যায়নি, সেটা যে এটা এক ধরনের অন্যায়। একটা পেশাগত এতে একজন মানুষ পরবর্তীতে যাকে নিয়োগ করা হচ্ছে তাদের থেকে বেশি টাকা দিয়ে নিয়োগ হচ্ছে। আপনি জানেন, অতি সম্প্রতি আমাদের শ্রমমন্ত্রী আমাদের রাজ্যের মলয় ঘটক ঘোষণা করেছে যে দৈনিক লেবারদের তাদের যে বেতনের জায়গাটা যেখানে শুরু করানো হচ্ছে, সেই জায়গাটা থেকেও আমরা যে পিছিয়ে আছি, এটা এক ধরনের অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদের জন্য, এবং আমাদের রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত করে নিয়েছিলেন ক্যাবিনেট মিটিং করে 2011 সালে, এটা তাকে স্মরণ করিয়ে দেওয়া। আর সরকারি সংগঠনকে আমি বলবো, তারা তো আর ভিন গ্রহের বাসিন্দা নয়, তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারাও এই রাজ্যের পার্শ্ব শিক্ষক, তাদেরও খারাপ পরিস্থিতির মধ্যে আছে। আমি বিভিন্ন সময় দেখি আমাদের ওই সরকারি সংগঠনের কোনো একজন নেতৃত্ব, তিনি নাকি ডেলি লেবারের কাজ করেন, ভোরবেলায় কাজ টাজ করে এসে আবার কলকাতা ছোটেন। তো হঠাৎ এরকম দেখা যায়, তারপরে আবার উনি ঘুমেও চলে যান, ভাত ঘুমে ঢুকে যান। আরো একজন নেতৃত্ব আছেন যিনি
অন্য পেশার সঙ্গে যুক্ত, যার নিজের কোনো সমস্যা নেই। উনি শুধুমাত্র মানে বিরুদ্ধপন্ন, আমাদের বিরুদ্ধপন্ন বাইট দিতে বাজারে মাঝে মাঝে আসেন। যেমন আমরা যখন সুপ্রিম কোর্ট থেকে কেসটাকে ইপিএফ ফিরিয়ে নিয়ে এলাম, জিতে নিয়ে এলাম, তখন উনি বলেছিলেন সুপ্রিম কোর্টে আমরাই হেরে গেছি। পরে উনি অবশ্য ওনাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, চ্যানেলে আসতে উনি আসেননি, মানে ভাসিয়ে দেন হাওয়াতে। ন্যাচারালি আমরাও আমাদের এই কর্মসূচির যে প্রস্তুতি চলছে, আমরা খুশি যে এটা সঠিক পথে আমরা এগোচ্ছি। কারণ অনেকেই দেখবেন আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন পার্শ্ব শিক্ষকদের হিতার্থী অনেকে বলেই থাকেন যে আমাদের যে কোনো কর্মসূচির যখনই সরকারি তরফে, সরকারি সংগঠনের তরফে বিরোধিতা হবে, জানতে হবে আমরা আমাদের নিজস্ব ট্র্যাকে সঠিক পথে আছি। তাই এটা দরকার। অনেকদিনে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যে এখনো আছে, বেঁচে আছে তারা, এবং তারা যে তাদের পেশাগত সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, তাদের যে এই পেশাগত সমস্যার থেকে তারা বেরোতে চায়, এটা জানানোরও দরকার। কারণ অত্যন্ত পুরনো একটা প্রবাদ আছে, যে ছেলে কাঁদে না তার মা তাকে দুধ দেয় না। তো ন্যাচারালি আমাদেরও কান্নার সময় এসেছে। অনেকে বলবেন তাহলে এতদিন কি করছিলেন? না, সবকিছুরই একটা সময় সুযোগ থাকে। আমি আপনাকে দেখবেন বিভিন্ন সময়, আমি এই চ্যানেলে বলুন, আমার প্রোফাইল পেজেই বলুন, বলে এসছি যে সময়, বিগত 2 বছর ধরে আমি একটা কথা বলতাম যে এই সময়টা হচ্ছে কেসের সময়। ব্যক্তিগতভাবে হোক, সাংগঠনিক ভাবে হোক, সমষ্টিগত ভাবে হোক, কেস করা দরকার। কারণ সরকারটা হচ্ছে আমলাতান্ত্রিক সরকার। এই আমলাতান্ত্রিক সরকার আমলাদের কিন্তু ওই আন্দোলন এরা সেটাকে গুরুত্ব দেয় না। কিন্তু এই যে সময়টা, এখন যে সময়টা এসেছে, এই বর্তমানে এই সময়টাই রাস্তার আন্দোলনে অত্যন্ত জরুরি প্রয়োজন। কারণ বেশ কয়েকটা কেস সরকারকে বা দপ্তরকে কোণঠাসা করে রেখেছে। এই তারা কিন্তু ভাবতে বাধ্য হবে, কারণ এই যে অন্যায়টা দীর্ঘদিন ধরে দপ্তর পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বা এসএসএম কর্মচারীদের সঙ্গে করে যাচ্ছে, সেই অন্যায়ের বিষয়টা পাবলিক করার জন্য, জনমুখী করার জন্য, গোটা রাজ্যকে জানার জন্য। কারণ আপনি একটা জিনিস দেখবেন, এই রাজ্যের সাধারণ জনগণ তো দূরস্থ, আমাদের পরিবারেরই অনেকে হয়তো সঠিকভাবে জানেই না যে আমাদের পেশাগত সমস্যাগুলো কি, আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি আর কি পাই, আর আমাদেরকে কি করানো হয়। এই সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা এই বিষয়টা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা এটা জানাতে চাই। আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেলও করছি অন্তত ওনার একটা সাক্ষাতের জন্য। যদিও আমরা জানি যে বিগত দিনে বারংবার, শুধু আমাদের তরফ থেকে না, এই রাজ্যের অনেক সংগঠনের পক্ষ থেকে বারংবার আবেদন জানানো সত্ত্বেও, এমনকি সরকারি সংগঠন যারা বড় বড় কথা বলে এই হেনা তেনা, তারাও এই 18 বছরে একবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। একমাত্র সৌজন্য সাক্ষাৎ একবার আমরা করেছিলাম রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, উনি ক্ষমতায় আসার পর। আর পরবর্তীতে ঐক্যমঞ্চের তরফ থেকে ওনার যাওয়া আসার পথে একবার তাদের সঙ্গে মিট হয়েছিল। না হলে কেউ বলতে পারবে না যে মুখ্যমন্ত্রীর সঙ্গে, যদিও সেই সাক্ষাৎগুলো যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা তার সঙ্গে যে আলোচনা হয়েছে এরকম নয়, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মানে ক্ষমতায় আসার আগে বারংবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সমস্যা সমাধানের, ক্ষমতায় এসে সিদ্ধান্ত নিয়ে সিঙ্গুর এবং পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধানে যিনি অগ্রণী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন, সেটা থমকে আছে। কেন? কে এমন আছেন এই রাজ্যে যে মুখ্যমন্ত্রীর থেকেও যার ক্ষমতা অনেক বেশি? সেই জায়গাটায় আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা জানতে চাই কেন আমাদের পরিস্থিতি সত্যিই খারাপ, ওনাকে এটা অবগত করানোর দরকার আছে। এই মমতা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের পরিস্থিতি বিবেচনা করবেন, ভাববেন। উনি কখনোই এটা হতে পারেন না, চাইবেন না যে ওনার এই রাজ্যের একটা শিক্ষার অন্যতম মূল কাণ্ডারি প্রাথমিক শিক্ষাকে যদি বলে ভাববেন, আপনি দেখবেন ধরে রাখে যদি, কারণ উনি নিজেও স্বীকার করেছেন আমার স্কুলগুলো পার্শ্ব শিক্ষকদের দ্বারাই চলছে, শিক্ষকের অনেক অভাব আছে। সেই জায়গায় আমরা চাইছি আগামী 14 তারিখ আমি আরো একবার করজোরে আবেদন করব সকলকে, যে কেউ ভাববেন না যে আমাকে ফোন করবে, ফোন করে ডেকে নিয়ে আসবে। আমি সকলকে আবেদন জানাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়ার মারফতে বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে গেছে। সকলে যারা আছেন অ্যাক্টিভ, যারা এই রাজ্যে পার্শ্ব শিক্ষকদের সম্বন্ধে ভাবনা চিন্তা করেন, তারা নেতৃত্ব হতে পারেন, সাধারণ টিচার হতে পারেন। আর নেতৃত্ব বলে আমি মনেও করি না কিছু, আমি বলেও থাকি আগে, আমি নিজে একটা সংগঠন বিলংস করি, একটা পদ, কিন্তু সেটা কোনো ব্যাপার না। প্যারা টিচারদের নেতা, সভাপতি, সম্পাদক, তাদের কোনো ওয়েট নেই, ভ্যালুলেস, নামেই খালি শুধুমাত্র থাকতে হয় থাকে। তো সেই জায়গায় আমি সকলকে, যে চাইছে এই পেশাটার আমাদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে তারপর মানে অবসান ঘটুক, তার একটা সুষ্ঠু সমাধান হোক, সকলে আসুন, মতামত দিন, সকলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে অরাজনৈতিক ভাবে, কোনো রাজনৈতিক কোনো বিষয় আমাদের সঙ্গে থাকবে না। এটা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জন্মলগ্ন থেকে অতীতে বর্তমানে সবসময় প্রমাণ করেছে যে রাজনীতির সঙ্গে তাদের দূরস্থ কোনো সম্পর্ক নেই।
সেই জায়গায় এসে মতামত দিয়ে, তাতে যদি কেউ অন্য কেউ ব্যাটন ধরতে পারে, চাই আন্দোলনে ধরবে, কিন্তু আসুক, আলোচনা হোক, দিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু দরকার আমাদের এটা এখন জানানো। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ ধন্যবাদ, থাকবেন। আপনাকেও ধন্যবাদ।